দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। আমরা ঘুম থেকে উঠে দেখব যে শেখ হাসিনা হয়তো মানিক মিয়া এভিনিউতে বা সোহরাওয়ার্দী উদ্যানে বা গুলিস্তানে অথবা গোপালগঞ্জে শেখ হাসিনা বক্তব্য দিতেছে সমাবেশে। সে কিভাবে আসছে এটা পৃথিবীর কেউ জানবে না, এটা আমরা শুনতে পেতেছি এখন। এটা হলো তার ফার্স্ট টার্গেট। ধরেন সে একটা গাড়ি দিয়া, যে কোনো বর্ডার দিয়া, একেবারে সিম্পল, যাদের ক্ষমতা আছে সেই শক্তি তাকে নিয়ে এসে ঢাকা পৌঁছে দিল। যেসব ফিরে আসতে চালাক বাধা দেওয়া হলো, সেই বাধা অতিক্রম করে আমি ফিরে এসেছি। আবার আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি। বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা। আওয়ামী লীগ যখন নিজেদের অস্তিত্ব ফিরে পাওয়ার চেষ্টার যুদ্ধের মধ্যে আছে, তখন এই আওয়ামী লীগ এতটা অসহিষ্ণু হয়ে উঠল কেন যে বিএনপির মিছিলে তারা হামলা করছে? শেখ হাসিনা আসছে এবং এই ঢাকা পর্যন্ত আমি যে সব তথ্য চারিদিকে পাচ্ছি, শেখ হাসিনার সাথে প্রথম দফায় 7,000+ বিমান বাহিনীর যে তাদের যে এলিট ফোর্স আছে, কমান্ডো, 7,500 ফোর্স সহ শেখ হাসিনা তো বৈধ প্রধানমন্ত্রী। আমি আমাদের সকল নেতাকর্মীদের বলবো যে আমাদের আরো সুসংগঠিত হতে হবে, মানুষের কাছে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। সার্জিস আলমরা কেন, হাসানাত আব্দুল্লাহরা কেন আওয়ামী লীগ নেতাদের পিছু পিছু করছে বা আওয়ামী লীগের নেতাদের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে? বারবার একই ঘটনা ঘটছে। তারা কখনো মেয়রের বাসায় যাচ্ছে, আওয়ামী লীগপন্থী মেয়র যারা তাদের বাসায় যাচ্ছে, আবার কখনো কখনো ছাত্রলীগের নেতাদের শ্বশুর বাড়ি যাচ্ছে, কখনো কখনো আবার ছাত্রলীগদের বাড়ি যাচ্ছে। এর কারণটা কি? তারা কি চাচ্ছে? বা আওয়ামী লীগের সাথে কি তাহলে তারা সক্ষমতা গড়ার চেষ্টা করছে? প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খবরটাকে অনেকে বলতে পারেন ব্রেকিং নিউজ, অনেকটা তেমনই। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে, এমন কথা জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা, এবং সেই ট্রাভেল পাস চাওয়া হবে 2026-এর 15ই আগস্টের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যি ফিরতে পারবেন, অথবা তিনি নিজে ফিরবেন কিনা, এই প্রশ্ন অনেকের মাঝেই উকি দিতে পারে। এবং তিনি যে মাঝে মধ্যেই বলেন তিনি দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসতে চান, সেসব বিষয়ে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। যেহেতু এবার তিনি একেবারে টাইম বেঁধে দিয়েছেন দেশে ফেরার জন্য, এক্ষেত্রে সরকার কি বলবে বা কি করবে? যেহেতু ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকার পর্যন্ত বারবার বলে আসছে যে তাদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দফায় দফায় অনুরোধ চাওয়া হয়েছে শেখ হাসিনাকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিতেও নানান ধরনের জটিলতা রয়েছে। যাই হোক, দাবি তো করা হচ্ছে। এখন তো শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে সরকারের তো, বাংলাদেশ সরকারের তো আর কোনো প্রকার দোষারোপ করার কোনো জায়গা থাকছে না ভারত সরকারের প্রতি, যে ভারত ফেরত দিতে চাইছে না বা ভারত কোনো উত্তর দিচ্ছে না। আবার বিএনপি সরকারের সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের গোপন সমঝোতা করছেন কিনা বা করা হয়েছে কিনা, এ বিষয়েও এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে বলছি। তিনি তার সাক্ষাৎকারে কী কী বলেছেন তা একটু সংক্ষেপে আগে আপনাদের সামনে তুলে ধরি। এনডিটিভিকে
ইমেইলে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনা বলছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালের ট্র্যাজেডির কথা উল্লেখ করার পাশাপাশি তিনি 21শে আগস্টের ঘটনার কথা উল্লেখ করেন এবং তিনি বলেছেন যে প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে আসতে চান। এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ইউজ করেননি, তিনি বলেছেন ফিরে আসবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী তাদের নামে যে হাজারো মামলা, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গেলেও তার এই অংশের প্রথম বিষয়টি তো একেবারে চরম সত্য, যে দেশের অগণিত মানুষকে, লাখ কোটি মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে এই আন্দোলন অর্থাৎ 5 আগস্টের যে গণ আন্দোলন সেটিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রতারিত করেছেন। মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই তাদের একেবারে স্বরূপ ফিরে এলেন। এবং মানুষ যদি বুঝতে পারতো যে এই শক্তি আসলে কারা, ডিপ স্টেটের হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এত মানুষের অংশগ্রহণ হতো না। খুব স্বাভাবিক, মানুষের ক্ষোভ ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দানা ছিল আওয়ামী লীগের সময় যে অপকর্ম বা অন্যায়গুলো হয়েছে। কিন্তু তাহলেও যখন বুঝতে পারতো যে একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের আন্দোলন, এটি স্বাভাবিকভাবে সরকার পতনের আন্দোলন হতো নিয়মতান্ত্রিক উপায়, সেটিও হতে পারে, যে কোনো রাজনৈতিক শক্তি করতেই পারে, কিন্তু এর ভিতরে যে একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র সেটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনা বলছেন ওই সাক্ষাৎকারে যে 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত হানা হয়েছে। এটাও চরম সত্য কথা। এই কথা যেই বলুক না কেন তার সঙ্গে আমরা একমত পোষণ করতে চাই। তিনি বলছেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। যেটি বলছিলাম যে বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা হয়েছে কি না তার ফিরে আসার বিষয়ে, সেই বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছেন এবং এই ধরনের একটা গুঞ্জন তো রয়েছে, সেইগুলোকে তিনি সবাই অ্যাভয়েড করে তিনি বলছেন যে প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গায় এসে অবশ্যই অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, এটি চরম বাস্তবতা, যে তিনি তো খুব সহজে ফিরতে পারবেন না। যদি প্রথমত বলি যে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটাকে তিনি মাথায় নিয়ে ফিরতে পারেন। তার কারণ তিনি দেশে ফিরে এলেই তো সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে না, তাই না? নিশ্চয় নানান ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে। তো তিনি এর আগে একবার বলেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি দেশের মানুষের মাঝে গিয়ে যে কদিন বাঁচা যায় বাঁচতে চাই। তো যদি সত্যি সত্যি তিনি সেই ধরনের মানসিকতা পোষণ করেন, তিনি এসে সব ধরনের মামলা ফেস করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটছে কিনা, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক নানান কানেকশনের মাধ্যমে নানান ধরনের সমঝোতা বলি, নানান ধরনের শর্ত বলি, এগুলো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি যদি ফিরতেই চান এবং ফেরেন, এটুকু আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু না হলেও কিছু কিছু শর্ত তাকে মেনে নিয়ে আসতে হবে। কী ধরনের শর্ত তা হয়তো আমরা জানি না, তবে এটুকু অনুমান করা যায়। এবং তিনি দেশে ফিরে এলে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন। কথা আবারও বলি, বারবার বলি, ডক্টর ইউনূস সরকারও চায়নি শেখ হাসিনা দেশে ফিরে আসুন। যতই বলা হোক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও যত বলুক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আমার মনে হয় কেউ সত্যি সত্যি চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এমনকি এনসিপির যে নেতারা, যারা গণ আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদের রাজনৈতিক পুঁজি এখন
শেখ হাসিনা এবং ভারত বিরোধিতা, সেই তারাও চান না। এটা মোটামুটি আমি স্পষ্ট করে বলতে পারি, আমার মনে হয় যে তারাও চায় না দেশে ফিরে আসুক শেখ হাসিনা। তারাও জানে শেখ হাসিনা ফিরে এলে কি হতে পারে। অতএব যেগুলো দাবি করা হয়, যেগুলো বলা হয়, সেগুলো শুধুই বাগাড়ম্বর। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের মধ্যে ফিরে আসতে চান, আমার মনে হয় এটি একেবারে হালকা কোনো বিষয় নয়। এর আগে ইনডিরেক্টলি বা ধোঁয়াশাচ্ছন্নতার মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন দেশে ফিরে আসার বিষয়, সেগুলোর সঙ্গে এবারের ঘোষণাটি অনেক অনেক পার্থক্য। এখন আমাদের দেখার বিষয় সরকার আসলে কি বলে বা কি করতে চায়, সত্যি সত্যি তাকে বিচারের মুখোমুখি করতে চান কিনা। আর শেখ হাসিনা যেহেতু বারবার বলে আসছেন এবং এবার নির্দিষ্ট করে বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটছে। আর তিনি যদি বলার জন্যই বলেন শুধুমাত্র, অনেকে বলতে পারেন যে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন। আমার মনে হয় এইবারের ঘোষণাটি একেবারেই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। দুইটা ঘটনা আমি শুনলাম, দুইটা। একটা হলো আমরা ঘুম থেকে উঠে দেখব যে শেখ হাসিনা হয়তো মানিক মিয়া এভিনিউতে বা সোহরাওয়ার্দী উদ্যানে বা গুলিস্তানে অথবা গোপালগঞ্জে শেখ হাসিনা বক্তব্য দিতেছে সমাবেশে। সে কিভাবে আসছে এটা পৃথিবীর কেউ জানবে না, এটা আমরা শুনতে পেতেছি এখন। এটা হলো তার ফার্স্ট টার্গেট। ধরেন সে একটা গাড়ি দিয়া, যে কোনো বর্ডার দিয়া, একেবারে সিম্পল, যাদের ক্ষমতা আছে সেই শক্তি তাকে নিয়ে এসে ঢাকা পৌঁছে দিল। এরকম একটা লিয়াজও চলতেছে। আমরা ঘুম থেকে উঠে দেখবো আচমকা যেমন দেখছি শেখ হাসিনা চলে গেছে বা তাকে পুশব্যাক করে দেওয়া হয়েছে, তেমনই দেখবো যে শেখ হাসিনা আবার বক্তব্য রাখতেছে এবং সে আসবে সেভাবে, কিন্তু অত্যন্ত গোপনীয় ভাব। তাহলে বুঝছেন যে বিরাট একটা শক্তি তাকে নিয়ে আসবে প্রোটোকল দিয়ে। ওই গাড়ির ধারে কেউ যাবে না, আমরা কেউ জানবো না। এইটা ঘটার সম্ভাবনাই বেশি এই আগস্টে। এটা এক। আর দুই নম্বর হলো, না হলে ওই লক্ষ লক্ষ জনতা নিয়ে বাংলাদেশি যে 20 লক্ষ পশ্চিমবঙ্গে আছে, আর গোপালগঞ্জের এখান দিয়ে আরো 20 লাখ যোগ দিবে আওয়ামী লীগের দেশবাসীকে নিয়ে। এরা এই পাশে রিসিভ করার জন্য দাঁড়াবে আর ওরা ওখান দিয়ে ঢুকবে। এই সরকার ট্যাকেল দেওয়া সম্ভব নয় সরকারের পক্ষে। এখন কারণ হলো কি, এই দেশটাই তো সরকারের হাতে নাই। হাদিস সাউয়া হাদিসে আছে, পাঠ্যপুস্তকে তার নাম লেখা হইতেছে, তার জীবনী। এটা কি তারেক রহমান লিখবে? এই জিনিসটার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে সারা দেশের মানুষ জ্বলিয়ে উঠছে তারেক রহমানকে যে কি গালাগালি করতেছে এখন। জানে তাহলে ভাই, তাহলে হাদিস জীবনে আবিষ্কার করছে জঘন্য ভাষার 6-7টা গালি। সেটা তো আর জীবনে ও কিছু করে নাই। সে ছিল একজন সন্ত্রাসী, মারাত্মক চাঁদাবাদ ছিল। সে রাস্তা দিয়ে হাইজে 5ই আগস্টের পরে যে 500 থানা লুট হয়েছিল, সেই অস্ত্র কিন্তু তাদের কাছে এখন। যত হাজার হাজার রাউন্ড গুলি, এগুলো কিন্তু তাদের কাছে। তারপরে 7.62, তারপরে যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যে বলছে যে আমরা অস্ত্র মজুদ করেছিলাম সশস্ত্র সংগ্রামের জন্য, এরা কিন্তু একটা গোষ্ঠী। এখানে একটা সুবিধা হলো কি জঙ্গিদের, এই যে এনসিপি, শিবির, জামাত, হেফাজত, তারপরে বাকি যেগুলো দেখতেছেন, এরা কিন্তু সব এক। কাজেই এখন যে কোনো মুহূর্তে এই সরকারের পতন হয়ে যেতে পারে। কারণ কি, চারিদিক চিন্তা করতেছি যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকানোর জন্য সরকার সেনাবাহিনী নামাইছে। এখন এই সেনাবাহিনী প্রধান কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে এবং এই সেনাবাহিনী প্রধান কিন্তু হজ করছে। দেখেন, হজ করে আসার পরে দাড়ি রেখে দিছে। এই দাড়ি রাখার পরেই কিন্তু এই জঙ্গিরা মাঠে নামছে। তাহলে এখন আমাদের সেনাপ্রধান কাবা শরীফে যে কি দোয়া করছে, এটা তো আর আমরা জানি না, ওনার সাথে ছিলাম না। এখন উনি যদি এরকম দোয়া করে থাকে যে আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে কবুল করে নাও, তালেবানি শাসন প্রতিষ্ঠা করে দাও, দোয়া তো সবার দোয়া কবুল হয় না। সেনাপ্রধান দোয়া করলে এটা লগে লগে কবুল হয়ে যাবো। এখন যদি এরকম দোয়া করে থাকে, আমরা কিন্তু লক্ষণ এরকমই দেখতেছি। কারণ সরকার এখন দুর্বল। সরকার মূলত এদের সাথে সন্ধি করে আছে, এদের হাতে পাকিস্তান থেকে অ্যাভেলেবল অস্ত্র আসতেছে। এখন
পাকিস্তান থেকে কোনো জাহাজ আসলে এদের কাছে বা এই যে যাওয়া আসা করতেছে, এগুলো চেকিং ফেকিং এর কোনো দরকার নাই। এই যে আপনি আওয়ামী লীগের সকল পথ ফেরার পথ বন্ধ করে দিলেন অফিসিয়ালি, কিভাবে? অলরেডি মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব এবং মন্ত্রী, তার মানে তিনি দলেরও প্রতিনিধি, মানে তিনি যা বলেন তাই দলের কথা, বা তার কথাই দলের কথা, বা দলের কথা তার কথা। তারপরেও তিনি একজন মন্ত্রী, তিনি বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এই সরকার উঠাবে না। তাহলে আওয়ামী লীগ ফিরবে কেমনে? মানে আপনি সকল পথ বন্ধ করে দিলেন। তাহলে যেহেতু আপনি সকল মানে স্বাভাবিক পথ, অর্থাৎ বাড়ির সদর দরজাও বন্ধ, পেছন দরজাও বন্ধ, তাহলে এখন তাকে কিভাবে ঢুকতে হবে? তাহলে অবশ্যই আওয়ামী লীগকে গাছ বেয়ে উঠতে হবে বাড়িতে, বা ওয়ালের মই বা সঙ্গ দিয়ে বেয়ে উঠতে হবে, তাছাড়া তো উপায় নেই। তার মানে কি এই মই বা সঙ্গ বা গাছ বাওয়া মানে কি? মানে আওয়ামী লীগকে তাকে বিপ্লবী বেশে ফিরতে হবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের যদি মাত্র 10% মানুষ বিপ্লবী হয়ে যায়, বা সর্বোচ্চ 20% মানুষ বিপ্লবী হয়ে যায়, তাইলে কিন্তু এই ইউনুস ফিউনুস জামাত খামাত চিঙ্কু বাম বিঙ্কু বাম পিঙ্কু বাম সেনাবাহিনী কিচ্ছু করবে না 20% বিপ্লবী হইলে। এবং আমার ধারণা যেটা আপনাকে আগেও বলেছি কয়েকবার আপনার চ্যানেলে, যে শেখ হাসিনা বিপ্লবী সরকারের প্রধান হয়ে দেশে ফিরবেন, তাকে শাহজালাল বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার সুযোগ থাকবে না, 3 দিন আটকে থাকবে। তাই তাকে নিয়ে যাবে, যেটা আমি বলেছি, আবারও বললাম, সেই যে তাবলিগের যেখানে টঙ্গিতে যে তাবলিগ ইস্তেমা, সেখানে গিয়ে সংবর্ধনা দিতে হবে। আমার 3 দিন ঢাকা অচল থাকবে, আপনি নিশ্চিত থাকেন। যেটা আগেও বলেছি, এখন ওই কথাই বললাম। আবার এই পত্র কে করেছে? আওয়ামী লীগ করে নাই। এই পত্র কে করছে? খোদ বিএনপি করতেছে। মানে বিএনপি এমন ভাবে চেপে ধরেছে নদীর গতিপথকে, যে নদীকে ভেঙে চুরে তাকে আসতে হবে। কারণ আপনি স্বাভাবিক গতি রাখেন নাই, তাই বাড়ির উপর দিয়ে যাবে। শেখ হাসিনা এই দেশে, অনেকেই মনে করতেছে শেখ হাসিনা আর ফিরবে না। আমাকে ভারতের কিছু লোক বলেছে শেখ হাসিনা আর ফিরবে না। আওয়ামী লীগেরা তো বলেছেই, এমনকি বিএনপি আওয়ামী লীগেরও কেউ কেউ বলেছে, এমনকি বিএনপি লোকেরা তো বলে 10-20 বছরে ফিরবে না। এমনকি একজন অভিজ্ঞ লেখক, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তিনিও বলেছেন যে পৃথিবীতে কোনোদিন কি পালিয়ে যাওয়া লোক ফিরে আসে নাই। নাম বলছে অমুক ফিরে আসে নাই, তমুক ফিরে আসে নাই। আমি বললাম সেই জন্য তো ইতিহাস হয় নাই স্যার। শেখ হাসিনা তো আবার নতুন ইতিহাস গড়ার জন্য আসবেন। কারণ যেটা ঘটে নাই সেটা ঘটলেই তো ইতিহাস হয়, যেটা ঘটে সেটা ঘটলে তার ইতিহাস হয় না। তো সেই জন্য আওয়ামী লীগ ফিরবে, এবং সেটা বিপ্লবী সরকার হয়ে ফিরবে, কেউ ঠেকাইতে পারবে না। যদি 20% আওয়ামী লীগ বিপ্লবী হয়ে যায়, আর এই কাজটা খোদ বিএনপি জামাত করতেছে, আওয়ামী লীগ করতেছে না। আওয়ামী লীগ বিপ্লবী হইতে চায় নাই, আওয়ামী লীগ বিপ্লবী দল না। সার্জিস আলমরা কেন, হাসানাত আব্দুল্লাহরা কেন আওয়ামী লীগ নেতাদের পিছু পিছু করছে বা আওয়ামী লীগের নেতাদের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে? বারবার একই ঘটনা ঘটছে। তারা কখনো মেয়রের বাসায় যাচ্ছে, আওয়ামী লীগপন্থী মেয়র যারা তাদের বাসায় যাচ্ছে, আবার কখনো কখনো ছাত্রলীগের নেতাদের শ্বশুর বাড়ি যাচ্ছে, কখনো কখনো আবার ছাত্রলীগদের বাড়ি যাচ্ছে। এর কারণটা কি? তারা কি চাচ্ছে? বা আওয়ামী লীগের সাথে কি তাহলে তারা সক্ষমতা গড়ার চেষ্টা করছে? আওয়ামী লীগ কি তাদেরকে এক্সেস দিচ্ছে, নাকি তারা আওয়ামী লীগের নেতা যারা রয়েছে, আওয়ামী লীগের নেতাদের যে জেল জুলুম খাটতে হচ্ছে, সেই জেল জুলুমকে কেন্দ্র করে তারা আবারও পুনরায় যে মামলা বাণিজ্য চলমান রয়েছে, সেই মামলা বাণিজ্যটাকে আরো বেশি শক্তপোক্ত করতে চাচ্ছে? আমাদের সামনে একটা খবর রয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে এলাকায় তারা গিয়ে ছাত্রলীগের নেতা শ্বশুরের সাথে দেখা করেছে, এবং সেই ছাত্রলীগ নেতা শ্বশুরের সাথে দেখা করার পরে ওই এলাকা জুড়েও চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সবাই আলোচনা করছে, সমালোচনা করছে, কেন হাসনাত আব্দুল্লাহ কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারিয়া, যারা সবসময় ছাত্রলীগকে পিষে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে, আওয়ামী লীগের অস্তিত্ব পর্যন্ত রাখতে চায় না, সেই সব ভদ্রলোকরা কেন আবার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের পিছু পিছু ঘটতে শুরু করেছে? যে কোনো একটা উদ্দেশ্য তো তারা হাসিল করতে চায়। এখন আওয়ামী লীগ ধারা তাদের কোন স্বার্থ হাসিলটা বাদ রয়েছে? আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করিয়ে তারা কিন্তু বেদারসে টাকা কুড়ি কামিয়েছে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়েছে। এখন আবার হয়তোবা তারা অন্য কোনো ফায়দা লুটার চেষ্টা করছে। সেই ফায়দাটা হয়তোবা আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, আরো বেশি শক্তিশালী হতে পারে। এবং এই ফায়দাটা কি আওয়ামী লীগের কাছ থেকে টাকা হাতানোর ফান্দি, নাকি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আনা যায়, বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরাপত্তার ব্যবস্থা কিভাবে করতে হয় সে বিষয়ে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে? আমার সামনে খবর আছে, চলেন একটু খবরটা জেনে নেই। কেন তিনি ছাত্রলীগ নেতার শ্বশুর বাড়ি গেলেন, এবং ছাত্রলীগ নেতার শ্বশুর বাড়ি গিয়ে তার সাথে দেখা করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শামুর শ্বশুর বাড়িতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির 2 নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের উপস্থিতি নিয়ে এলাকা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার
শুক্রবার 26শে জুলাই সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ মাসুদ নামে পরিচিত বাসায় যান নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। মাসুদ আহমদ আব্দুল্লাহ আল্লাহ শামুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া মৌলভীবাজার 3 আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমেদ পরিচিত ছিলেন বলে জানা যায়। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের ওই সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল সে বিষয়ে নিশ্চিত করা যায়নি। এখনো নিশ্চিত করা যায়নি তারা রাজনৈতিক সফর দিলেও নাকি তাদের ব্যক্তিগত সফর ছিল। যদি রাজনৈতিক সফর হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় থাকা, আওয়ামী লীগের কাছ থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করা এমপির, আওয়ামী লীগপন্থী এমপির ঘনিষ্ঠ ব্যক্তি হওয়া, তাদের সাথে কথা বলা, আওয়ামী লীগের সুযোগ নিয়ে যারা মেয়র নির্বাচিত হয়েছে তাদের সাথে কথা বলা, আওয়ামী লীগের সুযোগ নিয়ে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, কাউন্সিলর পর্যন্ত হয়েছে, তাদের সাথে এমন কি সম্পর্ক নাসিরউদ্দিন পাটোয়ারিদের থাকতে পারে যে সম্পর্কটা আরও বেশি শক্তিশালী করার জন্য সেই এলাকায় গিয়েছেন, গিয়ে তাদের সাথে মিটিং করেছেন। তার একটি ছবি বা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে। আওয়ামী লীগের সাথে কি আমরা যেটা ভেবে আসছি বা আমরা যে কথাটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাচ্ছি সেটাই কি হচ্ছে? আওয়ামী লীগের সাথে কি সমঝোতা করার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতারা উঠে পড়ে লেগেছে, নাকি আওয়ামী লীগ ধারা তাদের রাজনৈতিক সংগঠনটাকে ভারী করতে চাচ্ছে, নাকি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক কারণে স্থবির হয়ে পড়েছে? আর আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যারা বিগত সময় রাজত্ব করেছে তাদের সাথে সখ্যতা তৈরি করে তাদের কাছ থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া প্লাস তাদের নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়টি প্রতিশ্রুতিবদ্ধ হয়েই তারা আগামীতে বাংলাদেশে তাদের নিজেদের কর্তৃত্ব ফলাতে চান। নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য যে শক্তি দরকার, যে সমর্থন দরকার, যে অর্থনৈতিক সাপোর্ট দরকার, সেগুলোই আওয়ামী লীগের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের রাজনীতি আর এনসিপির রাজনীতি দুমুখী রাজনীতি। একটা আওয়ামী লীগের ঘোর বিরোধী হয় এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের খুঁজতেছে, তাদের সাথে বৈঠক করছে, তাদের সাথে আলোচনা করছে। সেই আলোচনার যখন ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, পরবর্তী সময় এই বিষয়গুলো তারা চেপে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এখন তো নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলম ধরা পড়েছে। এর আগে চট্টগ্রামের মেয়রের সাথে ধরা পড়েছিল আমাদের বীর হাসানাত আবদুল্লাহ এবং তিনিও সে বিষয়গুলো তোপের মুখে পড়ে সেখান থেকে হয়তোবা মুসলিকা দিয়ে বের হতে এসে সক্ষম হয়েছে। বাট এবারের যে বিষয়টি সেটা সেখানে যাওয়ার পরে ধরা পড়ে নাই, কিন্তু যখন তিনি সেখানে অবস্থান করেছে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নিয়ে আলোচনা সমালোচনা চলমান রয়েছে। আলোচনা সমালোচনা চলমান ক্ষেত্রে আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি যে পরিচালিত হচ্ছে তাদের যে অর্থনৈতিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারাই তারা পাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে বলেই এই পিচ্চি বাচ্চারা মিলে এই রাজনৈতিক দলটিকে সামনে এগিয়ে নিতে সক্ষম হচ্ছে? আর তা না হলে এই রাজনৈতিক দলটি অনেক আগেই ধসে পড়তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আমি আমাদের সকল নেতাকর্মীদের বলবো যে আমাদের আরো সুসংগঠিত হতে হবে, মানুষের কাছে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। আমরা যতবার ক্ষমতা এসেছি আওয়ামী লীগ কোনোদিন অবৈধভাবে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে। জনগণই শক্তির উৎস, আমরা সেটাই সবসময় বিশ্বাস করি। কিন্তু আজকের বাংলাদেশ সেই 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতি, লুটপাট, চুরি, মানুষ খুন, এইটাই চলছে। আর সেই বাটপার ইউনূসের সরকারই বলি আর তারেকের সরকার বলি, তাদের গুণটা কি? দুর্নীতি আর মানুষ খুন, এই দুটোই হচ্ছে তাদের আসল গুণ। কাজেই এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। একটা মিছিল থেকে 7 জন নাই, তাদেরকে তুলে নিয়ে গেল। আজকে তুরাগ নদীতে 2 জনের লাশ পাওয়া গেল ক্ষত বিক্ষত, বাকিরা গেল কোথায়? 3 জনের লাশ পাওয়া গেছে আর 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। বিধবা মায়ের সামনে দিয়ে প্রান্তকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে সকালবেলা লাশ বানিয়ে ফেরত দিল। আলমকে তুলে দিয়ে রাত্রে গ্রেপ্তার করে সকালে লাশ হয়ে আসে। কারাগারও হচ্ছে একটা মৃত্যুকূপ। আয়নাঘর খুঁজে বেরিয়েছে, এখন সারা বাংলাদেশটাকে আয়নাঘর বানিয়েছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের। কাজে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যুবলীগকে আরো সুসংগঠিত হতে হবে। আমি তারপর ধন্যবাদ জানাই যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও যুবলীগ অনেক সাহসের পরিচয় দিচ্ছে। সেজন্য যুবলীগের প্রত্যেকটা সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এই সাহস নিয়েই এগিয়ে যেতে হবে। কারণ তরুণ সমাজের জন্য
আওয়ামী লীগ সরকার সবথেকে বেশি কাজ করেছে। আমাদের কোম্পানি আইন, আমরা এক ব্যক্তি একটা কোম্পানি খুলতে পারবে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবে। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে, জমি জমা বিক্রি করতে হবে না। সেইভাবে সমস্ত সুযোগ আমরা করে দিয়েছি এবং বিনিয়োগ সৃষ্টি করার জন্য 100টা শিল্প অঞ্চল, সেখানে যে বিনিয়োগ আসতে শুরু করেছিল, এখন তো সব বন্ধ। কিন্তু দেশি বিদেশে বিনিয়োগ যাতে হয়, আমরা কম্পিউটার ট্রেনিং করিয়ে দিয়ে সেখানেও অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্য করা সেই সুযোগ আমরা করে দিয়েছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা এবং তারুণ্যই শক্তি, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার, সেইভাবেই নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে আর বেশি সময় নিচ্ছি না, একটা চমৎকার আলোচনা সভার অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং ইনশাল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে। এই ধরনের দুঃশাসন চলতে পারে না। এই দুঃশাসনের হাত থেকে জনগণকে মুক্ত করে জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ইনশাল্লাহ আমরা ফিরিয়ে দেব। জনগণের শক্তিতে আওয়ামী লীগ বলিয়ান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।